আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মনোজ দাস বলছি। এখন যে সংলাপটি প্রস্তুত করতে চলেছে আপনাদের সামনে, তার দুটি পর্ব। প্রথম পর্বে বাংলাদেশে নির্বাচন কেন হবে না সামনের ফেব্রুয়ারিতে, রমজানের আগে, তার ব্যাখ্যা। এবং দ্বিতীয় পর্ব হলো এই সম্ভাবনার প্রেক্ষিতে আমেরিকার ট্রাম্প প্রশাসন ও ভারতের মোদী প্রশাসন একযোগে বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চলেছে সেই ব্যাপারটি। প্রথমে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে কেন অন্যরকম ভাবছে শুধু ভারত বা আমেরিকা নয়, বাংলাদেশের ভিতরের ও বাইরের বিরাট সংখ্যক মানুষ, সেই আলোচনাটা করি। 2025 সালের 5 আগস্ট টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি লিখব ফেব্রুয়ারি 2026-এ রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজন করার অনুরোধ জানিয়ে। এরপর 2025 সালের 27-28 আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, যেখানে বলা হয়েছে নির্বাচনী তফসিল ডিসেম্বর 2025-এ ঘোষণা হবে, চূড়ান্ত ভোটার তালিকা নভেম্বর 2025-এ প্রকাশিত হবে। 24টি অগ্রাধিকার কাজের তালিকাও তিনি দিয়েছেন। নির্বাচন কমিশন, যা কিনা সাংবিধানিক প্রতিষ্ঠান, আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে। তবু সংশয় ওঠে, কেননা এই সরকারি যেখানে অবৈধ অসাংবিধানিক, সেখানে তার প্রতিষ্ঠান কিভাবে সংবিধান সম্মত হবে? আরো কারণ আছে, যেমন ইউনূসের বিভিন্ন সময়ে তার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। ডিসেম্বর 2024-এ তিনি বলেছিলেন নির্বাচন হবে 2025 সালের শেষ দিকে। তারপর জুন 2025-এ এসে ঘোষণা করলেন না 2025-এর শেষ নয়, নির্বাচন হবে 2026-এর এপ্রিলে। আবার আগস্ট 2025-এ পরিবর্তন করে ফেব্রুয়ারি 2026-এ ভোটের কথা বললেন। এই যে ক্রমাগত তারিখ পরিবর্তন, তার সরকারের বিশ্বাসযোগ্যতায় গুরুতর প্রশ্ন তুলেছে। দেশের রাজনৈতিক দলগুলোও বিশ্বাস করে না তার কথা। বিএনপি স্পষ্টভাবে বলেছে, জনগণ প্রশ্ন করতে শুরু করেছে এই সরকারের অধীনে নির্বাচন আদৌ হবে কিনা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, সরকার কৌশল করছে, তবে বিলম্বের এই কৌশল কাজ করবে না। এছাড়া সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে রাখার একটা অভিযোগও ইউনূসের বিরুদ্ধে। বিএনপি এবং অন্যান্য দল ও তাবৎ রাজনৈতিক বিশ্লেষকদের অভিযোগ যে ইউনূস সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করছেন এবং করবেন। ইউনূস নিজেই বলেছেন সংস্কার আগে, তারপর নির্বাচন, যা একটা অনির্দিষ্ট বিলম্বের কিংবা স্থগিত রাখার দরজা কিন্তু খোলা রাখে। 4 নম্বর, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ইউনূসের সরকার সিদ্ধান্তহীন, জনবিচ্ছিন্ন এবং ক্রমবর্ধমানভাবে জনগণের স্পন্দন শুনতে পাচ্ছে না। তার মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সত্ত্বেও নাগরিকরা এখন তার সরকারকে সিদ্ধান্তহীন এবং বিচ্ছিন্ন হিসেবে দেখছে। 5, জুলাই চার্টার কেলেঙ্কারি। অক্টোবর 2025-এ ঘোষিত জুলাই চার্টার নিয়ে বা জুলাই সনদ নিয়ে গুরুতর সমালোচনায় এসেছে যে এটি জাতির সম্মতি ছাড়া একটি চুক্তি, যেখানে বাংলাদেশের 60% বেশি জনগণের যারা প্রতিনিধিত্ব করে সেই আওয়ামী লীগ এবং তারা বাদ পড়েছে। এটি ইউনূসের গণতান্ত্রিক সংস্কার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। সুতরাং নির্বাচন অনুষ্ঠান নিয়ে মানুষের সংশয় ও সন্দেহ অমূলক নয়। তবে অন্য সম্ভাবনা, অর্থাৎ নির্বাচন হতেও পারে, তার একটা ক্ষীণ সম্ভাবনা একেবারে যে রাখেননি এই সরকার তা নয়। এর কারণ নির্বাচন কমিশন আনুষ্ঠানিক রোডম্যাপ দিয়েছে। তাছাড়া আন্তর্জাতিক চাপ বাড়ছে নির্বাচনের জন্য। সেনাবাহিনীর প্রধান 12 থেকে 18 মাসের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছেন। তারপর রাজনৈতিক অস্থিরতা এত বেড়েছে যে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা ইউনূসের পক্ষে অসম্ভব। সুতরাং
ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন সম্ভাবনা আছে, কিন্তু নির্বাচনের নিশ্চয়তা নেই। ইউনূসের কথা গুরুত্ব সহকারে নেয়ার যোগ্য, কারণ তিনি প্রধান উপদেষ্টা, নোবেল জয়ী, কিন্তু তিনি আদৌ বিশ্বাসযোগ্য নন। আগামী ডিসেম্বরে যদি প্রকৃতপক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা হয়, তবে অন্তত বোঝা যাবে এবার সত্যিই নির্বাচন হবে কিনা। কিন্তু ডিসেম্বর অবধি বসে থাকে একটা কথা, তারপরে আরো প্রশ্ন আসে, আর প্রশ্ন আছে এই নির্বাচন নিয়ে। ধরুন নির্বাচনের ঘোষণা হলো, কিন্তু সেই নির্বাচনে গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হবে? স্বচ্ছ ও মুক্ত নির্বাচন কি বর্তমান পরিস্থিতিতে আদৌ হওয়া সম্ভব? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে? জামাত, এনসিপি, ইসলামী দলগুলি এবং স্বয়ং মোহাম্মদ ইউনূস চান না যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক এবং দলটি নির্বাচনে আসুক। এই দলগুলি প্রত্যক্ষভাবে বলছে সে কথা, ইউনূসও বলছেন। আর বিএনপি একই কথা বলছে, তবে ঘুরিয়ে। এক এক সময় এক এক রকম কথা তাদের। তবু যদি আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলে কি এই সরকার স্বচ্ছ ও মুক্ত নির্বাচন করবে? এর স্পষ্ট উত্তর না। লেভেল প্লেইং ফিল্ড দেয়া হবে না আওয়ামী লীগকে। এজন্যই শেখ হাসিনা বলেছেন, মোহাম্মদ ইউনূস থাকতে সুষ্ঠু ভোট হতে পারে না এবং গদি ছাড়বে না ইউনূস। এটা যে হতে পারে এবং হবে, সেটা জানেন মোদি এবং ট্রাম্প প্রশাসন। অথচ চুপ করে বসে থাকা যায় না, অপেক্ষা করা যায় না, তাহলে বাংলাদেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে। এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, এরপরে অতল খাদে পড়ে যাবে। তাহলে শিল্প গেছে, অর্থনীতি গেছে, এবার জাতি দাঙ্গায় জড়িয়ে পড়বে দেশ। মৌলবাদী শক্তি দেশটাকে দখলের জন্য হন্য হয়ে উঠেছে। নির্বাচনকে রিগিং করে তারা নির্বাচনকে কি বলবো নিজেদের মতো করে ধ্বংস করে তারা ক্ষমতার দখল মজবুত করবে। আর এখানেই আসছে বিকল্প ব্যবস্থা, যে ব্যবস্থা ঠিক করেছেন মোদি ও ট্রাম্পের প্রশাসন একযোগে। এটি আজকের আলোচনার দ্বিতীয় পর্ব। আমার সংবাদ নয়াদিল্লির কূটনৈতিক মহলের ভিতরের অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্রে পাওয়া। দুই দেশের কূটনৈতিক মহল এই প্রস্তাবকে বলছে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথের সন্ধান, একটি বাস্তবসম্মত প্রস্তাব। আবার খেয়াল করবেন কথাটি, যে গণতন্ত্র এবং বাংলাদেশের শান্তি, বাংলাদেশকে সমৃদ্ধির পথে পুনঃপ্রতিষ্ঠার জন্য নতুন পথের সন্ধান, এবং এটি একটি বাস্তবসম্মত প্রস্তাব। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা যা দেখছি, তা কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি একটি আদর্শগত সামাজিক রূপান্তর, যা কিন্তু ভালোর দিকে নয়, বরং খারাপের দিকে, উদ্বেগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। প্রথমত, বাংলাদেশে মৌলবাদের উত্থান। পরিসংখ্যান যা উপেক্ষা করা যায় না, সেই অনুযায়ী বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন জানাচ্ছে 2024 সালের 4 আগস্ট থেকে 2025 সালের জুনের মধ্যে মাত্র 330 দিনে 2442টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যা তার পূর্ববর্তী বছরের তুলনায় কয়েক গুণ। এই সহিংসতায় রয়েছে হত্যা, যৌন নিপীড়ন, গণধর্ষণ, উপাসনালয়ে হামলা, বাড়িঘর দখল এবং সংখ্যালঘুদের জোর করে বিতাড়ন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের রিপোর্ট বলছে 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সহিংসতায় 1400 মানুষ নিহত হয়েছে। ওই এক মাসে 1 মাসে 1.5 মাসে নিহত হয়েছে এই সংখ্যক মানুষ, যার মধ্যে 12% শিশু। আরো 22,000 মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF জানিয়েছে যে বাংলাদেশের হিন্দু নারীরা অনেক জায়গায় এখন সিঁদুর ও বিন্দি বা টিপ পরা বন্ধ করে দিয়েছেন হয়রানি এড়াবার জন্যে। ইসলামী মৌলবাদী শক্তির পুনরুত্থান ভয়ঙ্কর ভাবে আরো উদ্বেগজনক হলো নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলোর প্রকাশ্য পুনরায় জেগে ওঠা। ইউনূস সরকারের অধীনে জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে অনেক আগেই,
এই সংগঠন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হাসিনা সরকার তাদের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করেছিল। আর ইউনূস সরকারের আমলে এরাই হচ্ছে এই সরকারের মূল চালিকা শক্তি। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি কট্টর মাদ্রাসা ভিত্তিক সংগঠন। এখন প্রকাশ্যে তারা দাবি করছে শরিয়া আইন এবং ব্লাসফেমির জন্য মৃত্যুদণ্ড দিতে হবে। 2025-এর মে মাসে ঢাকায় তাদের বিশাল সমাবেশ তাদের ক্রমবর্ধমান যে প্রভাব সেটা দেখিয়ে দিয়েছে। হিজবুত তাহরীর বাংলাদেশ তারা 2009 সাল থেকে নিষিদ্ধ, এখন প্রকাশ্যে খিলাফত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। 2025 সালের মার্চে ঢাকায় তাদের 2000 সমর্থক নিয়ে বিশাল সমাবেশ রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি তাদের প্রকাশ্য অবজ্ঞা প্রদর্শন করেছে। এই সংগঠনের এখন আনুমানিক অন্তত 15,000 সদস্য আছে। আনসারুল্লাহ বাংলা টিম এর প্রধান জসিমউদ্দিন রহমানীকে অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে বিচারের আগে, বিচারের বিরোধিতা করে, এবং তিনি 2025 সালে ঢাকার শাহবাগে আওয়ামী লীগ বিরোধী সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। লস্করে তৈবা, আইএসআই এদের বাংলাদেশ মডিউলের প্রধান হারুন ইজহার প্রকাশ্যে এসেছেন। 2025 সালের এপ্রিলে পহেলগাঁও সন্ত্রাসী হামলার মাত্র ঘন্টা খানেক পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকার আইন মন্ত্রণালয়ে হারুন ইজহারের সাথে দেখা করেছেন, বৈঠক করেছেন। এক কথায় বাংলাদেশ এখন মৌলবাদীদের স্বর্গরাজ্য। আমেরিকা এতদিনে বুঝেছে এই মৌলবাদী সন্ত্রাসীরা ইউনূস সরকারের বদান্যতায় দেশটাকে কোন সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। এটা হলে বাংলাদেশ থেকে যেটুকু স্বার্থ রক্ষা হচ্ছিল আমেরিকার, সেটাও আর হবে না। ধ্বংস হবে এই অঞ্চলের যে আঞ্চলিক নিরাপত্তা, সেইটা। দেশটা আর এক আফগানিস্তান হয়ে যাবে। আমেরিকা এতদিন ভাবছিল নির্বাচনের মাধ্যমে সমস্যা মিটবে, এখন দেখছে নির্বাচন অনিশ্চিত, নানান টালবাহানায় নির্বাচন এড়িয়ে যেতে চাইছে সরকার। ইউনূস সরকার সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে রাখছে, এই অভিযোগ বহু মানুষের। বিএনপি এবং আওয়ামী লীগ তো বলছে অনেক আগে থেকে। অতীতে সব তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করেছে, আর আজ 14 মাস পেরিয়ে গেছে, অথচ সরকারিভাবে এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই বিলম্ব বাংলাদেশকে রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সতর্ক করেছেন যে ফেব্রুয়ারির সময়সীমা মিস করা জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। ভারতের উদ্বেগ নিছক কল্পনা নয়, বাস্তব হুমকি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বাংলাদেশের সাথে দীর্ঘ সীমান্ত শেয়ার করে। বাংলাদেশে চরমপন্থী ইসলামী শক্তির উত্থান কেবল তার সংখ্যালঘুদের জন্যই নয়, পুরো অঞ্চলের জন্য, দক্ষিণ এশিয়ার জন্য একটা নিরাপত্তা হুমকি। 2025 সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তার উদ্বেগ জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন প্রধানমন্ত্রী তার মতামত এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে তার উদ্বেগের কথা রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে শেয়ার করেছেন। জেনেভা ইউএন মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ব্যারিস্টার নিঝুম মজুমদার সতর্ক করেছেন বাংলাদেশে যা ঘটছে তা ভারতের বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ। টার্গেট হলো ভারত এবং যুদ্ধক্ষেত্র হলো বাংলাদেশ। আমরা এটা মানি যে শেখ হাসিনা সরকার নিখুঁত ছিল না, তার শাসন আমলে গণতান্ত্রিক স্থানের সংকোচন হয়েছে, বিরোধী দলের উপর দমন পীড়ন হয়েছে, এবং 2014, 18, 2024 সালের নির্বাচনে অনিয়ম যে হয়নি, অনিয়মের অভিযোগ যে বাস্তব, সেটাও দেখা গেছে। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনী প্রথমে কঠোর দমন পীড়ন যেটা করেছে সেটাও অসত্য নয়, কিন্তু তার শাসন আমলে বাংলাদেশ যা অর্জন করেছে তাও উপেক্ষা করা যায় না। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছিল। যদিও নিখুঁত নয়, তবু তার সরকারের অধীনে মৌলবাদী শক্তিগুলো নিয়ন্ত্রণে ছিল। ধর্মীয় সংখ্যালঘুরা অনেক নিরাপত্তা পেত। ধর্মনিরপেক্ষতার একটা মোটামুটি কাঠামো কিন্তু বজায় ছিল। ভারতের সাথে
সহযোগিতা অভূতপূর্ব স্তরে পৌঁছেছিল, যা দুই দেশের জন্যই উপকারী ছিল, ভারতের জন্যও ছিল এবং বাংলাদেশের জন্য বেশি বৈতো কম ছিল না। আঞ্চলিক সহযোগিতার একটি পরিবেশ ছিল, বর্তমানে কিছুই নেই। আর এখানেই উঠে এসেছে ভারত আমেরিকা দুদেশের আলোচনায় একটি বাস্তবসম্মত প্রস্তাব। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশকে ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা থেকে বাঁচাতে একটি অস্বাভাবিক এবং শক্ত পদক্ষেপের প্রয়োজন। এই প্রয়োজন মেটাবার ক্ষমতা এবং যোগ্যতা একমাত্র আছে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে। এই প্রস্তাবে কয়েকটি পর্যায় আছে। পর্যায় 1, জরুরি স্থিতিশীলতা, এটা 3 থেকে 6 মাসের জন্য। এর মধ্যে শেখ হাসিনা তারা ফিরে যাবেন, শেখ হাসিনা একটি সময়ের জন্য, সীমিত সময়ের জন্য তিনি ফিরে যাবেন, নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। তবে তার মূল দায়িত্ব হবে একটি জাতীয় স্থিতিশীল সরকারের প্রধান হিসেবে তিনি যাবেন। তার প্রধান দায়িত্ব হবে চরমপন্থী সহিংসতা বন্ধ করা, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, মৌলবাদী সংগঠনগুলোকে নিয়ন্ত্রিত করা, দেশের অর্থনীতিকে আবার নিজের জায়গায় ভালোভাবে তুলে নিয়ে আসা আগের মতো। প্রয়োজনে এই সংগঠন, মৌলবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতেও তিনি পারবেন। এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্যায়ে সংস্কার ও প্রস্তুতির জন্য 3 থেকে 6 মাস, তাহলে মোট হলো এ পর্যন্ত 6 থেকে 12 মাস। একটি সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাবেন। অবিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দী ও সাংবাদিকদের মুক্তি দেবেন। ড্রাকোনিয়ান যত কালা কানুন, তার আমলের কালা কানুনকে এই আমলের সরকার ব্যবহার করছে, সেই কালা কানুনগুলোকে বাতিল করে দেয়া। 3 নম্বর এই পর্যায়ের তৃতীয় পর্যায়, গণতান্ত্রিক হস্তান্তর। 6 মাসের মধ্যে একটি মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা তিনি করবেন। সব দল তাতে সমানভাবে অংশ নেবেন। কেন এই যে 3 পর্বের ব্যাপারটা, কেন এটা কাজ করতে পারে? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিয়েছেন। এটি ভারতকে এই সংকটের সমাধানে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব আমেরিকাকে দিয়েছেন এবং আমেরিকা প্রথমভাবে এই প্রস্তাব মেনে নিয়েছে। ট্রাম্প নিজে বলেছিলেন 2024 সালে যে তিনি বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা করছেন। এই উদ্বেগ এখনো বৈধ এবং এমন একটি পদক্ষেপের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়া যেতে পারে যা এই সহিংসতা বন্ধ করতে পারে। সুতরাং ভারত এবং আমেরিকার যৌথ নেতৃত্বে এই ব্যবস্থা যদি হয়, কেউ প্রশ্নই তুলতে পারে যে কেন এই ব্যবস্থা কি গণতন্ত্রের বিরোধী নয়? এমন প্রশ্ন উঠতে পারে। তার উত্তরে বলার, বর্তমান পরিস্থিতি আরো বেশি গণতন্ত্র বিরোধী। ইউনূস সরকার নির্বাচিত নয়, ক্রমাগত নির্বাচন বিলম্বিত করছে এবং চরমপন্থী শক্তিগুলোকে পুনরায় জেগে ওঠার, বেঁচে ওঠার সুযোগ করে দিচ্ছে, তাদের বাঁচিয়ে তুলছে। একটি সীমিত সময়ের স্থিতিশীল সরকার, যার একমাত্র লক্ষ্য মুক্ত, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, গণতন্ত্র রক্ষার একটি পথ হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, শেখ হাসিনা যদি ক্ষমতা ছাড়তে রাজি না হন, মানে ক্ষমতায় আসার পর ইউনূসকে সরিয়ে দিয়ে তিনি ক্ষমতায় এলে তারপরে যদি তিনি ছাড়তে রাজি না হন এবং নির্বাচন যদি তিনি এড়িয়ে যান, উত্তর এটি একটি শর্তযুক্ত প্রস্তাব দেওয়া হবে শেখ হাসিনাকে। আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে তাকে যে নির্ধারিত সময়ে তিনি নির্বাচন করবেন এবং তিনি ক্ষমতা হস্তান্তরিত করবেন নির্বাচিত দলকে। সে দল যদি তার দল হয় তাতেও আপত্তি নেই, সে দল বিএনপি হলে তাকে দেবেন, সে দল জামাত হলে তাকে দেবেন। তার নিজের রাজনৈতিক উত্তরাধিকারের জন্য একজন স্থিতিশীল, তিনি শুধু অন্যায় করে যাননি, স্বৈর শাসক নন, তিনি যে একটি দেশকে স্থিতিশীল করেছেন এই ব্যাপারেও ইতিহাসে তার নাম মনে থাকবে। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের জনগণ কি এটা মেনে নেবে? উত্তর, বাংলাদেশের জনগণ এখন দুটি পরিস্থিতির মধ্যে আছে: ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা এবং দেশের পিছিয়ে যাওয়া অর্থনীতিতে এবং প্রচন্ড দারিদ্র্যের মুখে যাওয়া, আর একটি হচ্ছে সীমিত সময়ের স্থিতিশীল ব্যবস্থা যা সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করবে। যদি স্পষ্ট রোডম্যাপ থাকে এবং আন্তর্জাতিক তদারকি থাকে, সেটা থাকবে, তাহলে বাংলাদেশের মানুষ সেটা সমর্থন করবে। কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষ এখন বলছে হাসিনার আমলে, এর আগের আমলেই ভালো ছিলাম।
এইবার শেষ করি। বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে ইসলামী মৌলবাদ, সাম্প্রদায়িক সহিংসতা এবং আঞ্চলিক অস্থিরতার পথ, অন্যদিকে রয়েছে স্থিতিশীলতা, ধর্মনিরপেক্ষতা এবং সত্যিকারের গণতন্ত্রের সম্ভাবনার পথ। ইতিহাস আমাদের শিখিয়েছে যে কখনো কখনো অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক সমাধানের প্রয়োজন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপানে, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পর এবং অন্যান্য অনেক দেশে ক্রান্তিকালীন ব্যবস্থা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাহায্য করেছে। বাংলাদেশের সংকট শুধু বাংলাদেশের নয়, এটা দক্ষিণ এশিয়ার সংকট। এটি গণতন্ত্র বনাম মৌলবাদের সংকট, এবং এই সংকটের সমাধানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। শেখ হাসিনার ফিরে আসা একটি সীমিত সময়ের জন্য, তারপর তিনি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং আন্তর্জাতিক তদারকিতে নির্বাচন। এটি হতে পারে বাংলাদেশকে অতল গহ্বর থেকে বাঁচানোর একটি মাত্র পথ। এই পথে চলতে সহমত হয়েছে ভারত ও আমেরিকা। আশা করা যায় শীঘ্রই বাস্তবায়ন হবে এই পথের, অর্থাৎ হাসিনা ফিরে আসবেন, বাংলাদেশে খুব শীঘ্রই ক্ষমতা গ্রহণ করবেন ইউনূসকে হঠিয়ে। আপাতত এটুকুই, ধন্যবাদ।